Uh, Hello, my dear students. Hope all of you are fine with everything. Uh, so, uh, in this lecture, the week two and lesson one, we'll discuss on process models, and that before we'll try to find some which topics exactly we'll cover in this lecture. Okay, so this chapter আমরা যেই টপিকগুলো কভার করব সেই টপিকগুলোর মধ্যে থেকে প্রথম যেটা আসছে সেটা হলো সফটওয়্যার প্রসেস মডেল and we'll find some process model, genetic process model and some framework and activities and different model and how can we select the software process model and which categories based on. সো এই টপিকগুলো দিয়ে আসলে পুরো লেকচারটা লেসন 1 অ্যান্ড লেসন 2 আমরা কভার করব। ওকে, সো তারপরে আমরা প্রথমে যেই জায়গাটাতে আসি কিছু সফটওয়্যার প্রসেসের কিছু ডেফিনেশন নিয়ে আমরা একটু আগে কনসেপ্ট ক্লিয়ার হয়ে নিই। হোয়াট ইজ এক্স্যাক্টলি দ্য সফটওয়্যার প্রসেস? সফটওয়্যার প্রসেস যদি আমি এখানে এক কথায় বলি, একটা ফ্রেমওয়ার্ক, মানে আমরা কোন ফ্রেমওয়ার্কে কোন টেমপ্লেটে এক্স্যাক্টলি আমরা কাজটা করবো। এক কথায় যদি বলা হয় যে এই ফ্রেমওয়ার্ক ফর দ্য অ্যাক্টিভিটিস, টাস্ক, অ্যাকশনস দ্যাট আর রিকোয়ার্ড টু বিল্ড দ্য হাই কোয়ালিটি সফটওয়্যার। মানে আমরা কোন ফ্রেমওয়ার্কে বা কোন টেমপ্লেটের ভিতরে কাজ করলে আমাদের অ্যাক্টিভিটিসগুলো, অ্যাকশনগুলো বা টাস্কগুলো আমাদের প্রয়োজন হবে একটা কমপ্লিটলি হাই লেভেল বা হাই কোয়ালিটি সফটওয়্যার ডেভেলপ করার জন্য, যেটাতে আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা টেকনোলজিগুলো ইউজ করলে তারপর আমরা সেটাকে ডেভেলপ করতে পারবো। এটা এক কথায় বলা হচ্ছে সফটওয়্যার ইজ এ প্রসেস ইজ এ কাইন্ড অফ ফ্রেমওয়ার্ক অর এ টেমপ্লেট। ওকে, দেন আমরা দেখবো যে exactly the process model. The process model exactly the sequence of the phase. How many phase will cover to complete a software process, software model? That exactly the মানে আমরা যদি মনে করি যে একটা সফটওয়্যার কমপ্লিটলি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনেকগুলো ফেজে কাজ করব, সেই ফেজগুলোর ভিতর থেকে যদি বলা হয় যে কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, deployment, each and everything is a completely different phase. এই ফেজের ভিতরে কোন ফেজে কোন কাজটা করা হবে, এই সিকোয়েন্স অফ ফেজটাকে আমরা আসলে বলবো যে প্রসেস মডেল। মানে আমরা কোন মডেলটা এক্স্যাক্টলি সিলেক্ট করবো, সেই মডেলগুলো সিকোয়েন্সগুলো মানে ফেজ অফ সিকোয়েন্সগুলো আসলে কি হবে সেটাকে আমরা আসলে বলছি এখানে সফটওয়্যার প্রসেস মডেল। আমরা এই প্রসেস মডেলটা চয়েস করার ক্ষেত্রে আমরা কিছু স্টেপস আমরা ফলো করবো। হোয়াট মানে কিসের জন্য আমরা করবো, হু কে এক্স্যাক্টলি ইউজ করবে, ওয়াই কেন আমি সিস্টেমটা ডেভেলপ করবো, হোয়াট আর দ্য হোয়াট দ্য প্রোডাক্টস, এই প্রোডাক্টটা কিভাবে কাজ করবে, কি বেসিসের মধ্যে কাজ করবে, কোন কোন প্রোগ্রাম দিয়ে আমি ডেভেলপ করতে পারি, কোন কোন ডকুমেন্টেশনগুলো আসতে পারে, হোয়াট আর দ্য স্টেপস, কি কি স্টেপস আমাকে ফলো করতে হবে, হাউ টু এনশিওর দ্য রাইটস, এক্স্যাক্টলি যাদের জন্য ডেভেলপ করা হচ্ছে তাদের সাথে অ্যাগ্রিমেন্টগুলো কী হবে, তাদের সাথে কন্ট্যাক্টগুলো বা গোলগুলো অ্যাচিভগুলো কীরকম হতে পারে, তাদের সাথে অ্যাগ্রিমেন্টের কতদিনের জন্য হতে পারে। তো এই যে নাম্বার অফ অ্যাসেসমেন্টগুলো, যে স্টপসগুলো, এই স্টেপসগুলো যখনই আমরা ফলো করবো তখনই আমি বলবো যে এই জন্য এখানে বলা হচ্ছে যে হু, হোয়াট, ওয়াই অ্যান্ড দ্য প্রসেস মডেল। মানে এই ফেজগুলো আমরা যখনই ফলো করতে পারবো তখন আমি বলতে পারবো যে আমি কমপ্লিটলি আমার একটা সফটওয়্যারের লার্নিং যে আউটকামটা, যেটা আমি সফটওয়্যারটা ডেভেলপ করতে যাবো সেটার জন্য আমার কোন কোন স্টেপগুলো দরকার সেই স্টেপগুলো আমি বের করে দিতে পারবো। সেই জিনিসগুলো বের করার জন্যই আমাদের একটা জেনারেল একটা প্রসেস মডেল আমরা যে ফলো করি, সেই জন্য বলা হচ্ছে অ্যাজ ইউ ডিসকাস বিফোর জেনারেল প্রসেস ফ্রেমওয়ার্ক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিফাইন 5 ফ্রেমওয়ার্ক, মানে একটা 5 ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটিস, 5টা অ্যাক্টিভিটিস ফলো করা হয়। সেই অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন অ্যান্ড ডেপ্লয়মেন্ট। এই 5টা ফেজকে একসাথে আবার আমব্রেলা অ্যাক্টিভিটিস বলা হয়। মানে কাইন্ড যদি বলা হয় একটা আমব্রেলা যদি এইভাবে চিন্তা করা হয়, একটা আমব্রেলাকে ধরে রাখার জন্য 5টা অ্যাক্টিভিটিসকে একসাথে কাজ করা হয়। তো এই জন্য এখানে একটা আমব্রেলা অ্যাক্টিভিটিস বলা হচ্ছে যে কমপ্লিটলি শুরু থেকে শেষ পর্যন্ত প্রজেক্ট ট্র্যাকিংয়ের জন্য, কন্ট্রোলের জন্য, রিস্ক ম্যানেজমেন্ট, কোয়ালিটি এনশিওর করা, কনফিগার করা, টেকনিক্যাল রিভিউ অ্যান্ড আদার্স এভরিথিং ইজ ইনক্লুডেড উইদিন দিস আমব্রেলা অ্যাক্টিভিটিস। এই আমব্রেলা অ্যাক্টিভিটিস মানে হচ্ছে এই 5টা ফ্রেমওয়ার্কের উপর বেস করে সিস্টেমটাকে, প্রসেসটাকে, মডেলটাকে চয়েস করতে হবে।
এই ৫টা মডেল আমি যদি চিন্তা করি ফ্রেমওয়ার্ক, কমিউনিকেশনটা কি? যখনই আমি কোনো মানে সিস্টেমে ডেভেলপ করার জন্য রিকোয়ারমেন্টসগুলো আমি কালেক্ট করতে যাব, তখন সেই কালেক্ট করার ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে আমার কমিউনিকেশনের ব্যাপারটা নিয়ে আসলে এখানে বলা হচ্ছে। The activities involve the heavy communication with the customers and other stakeholders in order to gather the requirements and other related activities. মানে কমপ্লিটলি রিকোয়ারমেন্টসগুলো কালেক্ট করার জন্য অথবা আদার রিলেটেড যা ইনফরমেশন প্রয়োজন আছে সেই জিনিসগুলোকে কালেক্ট করার জন্য আসলে এই কমিউনিকেশন ফেজ। যখন আমার কমিউনিকেশন ফেজ হয়ে যাবে, তখনই আমি বলতে পারবো এই কমিউনিকেশনের উপর বেসিস করে আমি একটা প্ল্যান, কাইন্ড অফ একটা কি, আমি কোন অ্যাক্টিভিটিসগুলো আমার নিয়ে কাজ করতে হবে, মানে আমি এটা কোন ফেজে কাজ করলে বা কোন পাতে আমাকে কাজ করতে গেলে আমাকে কি রিস্ক আসতে পারে, কি কি বাধ্যবাধকতা আসতে পারে। এই জন্য এখানে বলা হচ্ছে যে ডিসক্রাইব দ্য টেকনিক্যাল টাস্ক অ্যান্ড দ্য রিস্ক অ্যান্ড দ্য রিসোর্স ওয়ার্ক অ্যান্ড শিডিউল, কতদিন আমার লাগতে পারে। এই ফেজটাই আমরা এখানে আলোচনা করবো, কাইন্ড অফ ফিজিবিলিটি স্টাডি। ফিজিবিলিটি স্টাডি বলা হচ্ছে যে এখানে প্ল্যানিং এর ব্যাপারটাতে ফিজিবিলিটি স্টাডি বলা হচ্ছে যে প্রোগ্রামটা নিয়ে আমি কাজ করবো সেটা আমার ওয়ার্কেবল কিনা, কতজন নিয়ে কাজ করবো, কত দিনের জন্য আমি কাজটা করবো, কাদেরকে নিয়ে আমি কাজ করবো, কত ঘন্টা লাগতে পারে, কি পরিমাণ কষ্ট আমার আসতে পারে, কি কি আমার রিস্ক আসতে পারে। এই ওভারঅল স্টাডিটাই হচ্ছে প্ল্যানিং। যখনই আমার প্ল্যানিং এর ব্যাপারটা আসবে, তখনই আমার একটা কাইন্ড অফ একটা সলিউশন চলে আসবে যে কোন পাতে আমি কাজটা করবো। তখনই আমার ভিতরে একটা মডেল তৈরি আসবে, কাইন্ড অফ একটা ডায়াগ্রাম। এই জন্য এটা বলা হচ্ছে মডেল উইল বি দ্য ক্রিয়েটেড বেটার আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়ারমেন্টস এন্ড ডিজাইন দ্য অ্যাচিভ করবো। যখন আমি ওভারঅল সবগুলো ইনফরমেশনের উপর বেস করে আমি যখন একটা ডায়াগ্রাম চিন্তা করবো, তখনই আমাকে বেস করা যাবে যে সিস্টেমটার রিকোয়ারমেন্টসগুলো আমার বেটার আন্ডারস্ট্যান্ড করার জন্য, বোঝানোর জন্য কাইন্ড অফ একটা ডিজাইন করা, টেমপ্লেট একটা তৈরি করা, যে আমার সিস্টেমটার ভিতরে কোন জায়গায় ইনপুট হচ্ছে, কোন জায়গায় আউটপুট হচ্ছে, কোন জায়গায় আমার প্রসেস হচ্ছে। দেন হচ্ছে কনস্ট্রেন্টস, মানে কনস্ট্রাকশন মানে হচ্ছে যে কমপ্লিটলি এখানে ইমপ্লিমেন্টেশনের কাজটা, কমপ্লিটলি আমি সফটওয়্যার ডেভেলপমেন্টে ঢুকে গেলাম। দ্য কোড উইল বি দ্য জেনারেটেড এন্ড টেস্টেড, মানে সিস্টেমটা ডেভেলপ হয়ে যাবে, আমি সেটাকে একটা টেস্টিং আমি নিয়ে আসলাম। এরপর হচ্ছে ডেপ্লয়মেন্টের ব্যাপারটা হচ্ছে যে কমপ্লিটলি ডেভেলপ হয়ে গেছে, টেস্ট হয়ে গেছে, এখন রিয়েল লাইফে সিস্টেমটা এক্সিস্ট করতেছে, এটাকে লাইভে আসে সফটওয়্যারটা। এখন তখনই তাদের এখান থেকে অলওয়েজ ফিডব্যাক আসবে, সফটওয়্যারটার প্রেজেন্টেশনের ব্যাপারটা আসবে, কাস্টমাররা বিভিন্ন রকমের প্রবলেম বলবে এবং প্রয়োজন বেসড অন ফিডব্যাক, এটা অলওয়েজ মেইনটেনেন্সের ব্যাপারটা থাকবে। এই যে 5টা ফ্রেমওয়ার্ক, এই 5টা ফ্রেমওয়ার্কের 5টা ফেজের উপর ডিপেন্ড করে আমি কমপ্লিটলি একটা জেনারেল প্রসেস মডেল আমি চিন্তা করছি। এখন আমরা এই 5টা ফ্রেমওয়ার্কের উপর ডিপেন্ড করেই, ফেজের উপর ডিপেন্ড করেই বা এই জেনারেল একটা প্রসেসের উপর ডিপেন্ড করে আমরা অনেকগুলো মডেল আমরা শিখবো একের পর এক। সেই মডেলগুলো এই বেসড অন 5টা সিকোয়েন্সের উপর ডিপেন্ড করে বা জেনারেল এই ফ্রেমওয়ার্কটার উপর ডিপেন্ড করে আসলে বাকি মডেলগুলোকে ডিজাইন করা হয়েছে বা চয়েস করা হয়েছে বা ক্রিয়েট করা হয়েছে। সো এই 5টা ফ্রেমওয়ার্কের অ্যাক্টিভিটিসগুলো সম্বন্ধে আমরা বেসিক কিছু আইডিয়া নিলাম, তারপর আমরা সামনে দিকে মুভ করি। এই যে যে মডেল 5টা ফ্রেমওয়ার্কের কথা বললাম, এই 5টা ফ্রেমওয়ার্কের উপর বেসিস করে একটা যে একটা প্রসেস, একটা মডেল ডিজাইন করা আছে, জেনারেল প্রসেস মডেল জেনারিক। সেটাতে আমি যেখানে বলি যে প্রসেসের নাম ফ্রেমওয়ার্ক নাম্বার 1, ফ্রেমওয়ার্ক নাম্বার 2, ফ্রেমওয়ার্ক নাম্বার 3, মানে আমি যতগুলো ফ্রেমওয়ার্ক আমি মানে মডিউলের জন্য বা যতগুলো সিস্টেমের জন্য আমি ডেভেলপ করি না কেন, আমার এই 5টা ফ্রেমওয়ার্ক বা 5টা সিকোয়েন্স সবগুলো মডিউলের জন্য অ্যাপ্লাই হবে। সাপোজ আমার মডিউল 1 এর জন্য কমিউনিকেশন প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, ডেপ্লয়মেন্ট। ওকে, মডিউল 2 কমিউনিকেশন প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, ডেপ্লয়মেন্ট। এরকম আমার যতগুলো অ্যাক্টিভিটি হোক না কেন, প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য আমাকে এই আমব্রেলা সেটআপটা ইউজ করতে হবে। দ্যাট ইজ কল্ড জেনারেল প্রসেস মডেল। ওকে, এখন এই মডেলগুলো যখন আমি ইউজ করবো, সেই ফ্রেমওয়ার্কগুলো অ্যাক্টিভিটির উপর বেসিস করে আমার কিছু ফ্লো তৈরি আছে। আমি যদি বলি এখানে কমিউনিকেশন প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, ডেভেলপমেন্ট, এই অ্যাক্টিভিটিসটাকে আমরা বলবো লিনিয়ার প্রসেস ফ্লো। মানে কমিউনিকেশন যখন হয়ে যাবে এই ফেজটা কমপ্লিট, তারপরে প্ল্যানিং, তারপরে মডেলিং, তারপরে কনস্ট্রাকশন, তারপরে ডেভেলপমেন্ট। এইটাকে একটা পর একটা স্টেপ বাই স্টেপ যখন করছে, এটাকে আমরা বলতেছি লিনিয়ার প্রসেস বা লিনিয়ার প্রসেস ফ্লো। তারপরে আমি যদি বলি কমিউনিকেশনের প্ল্যানিং যখন হয়ে যাবে, সেখান থেকে আবার রিভলিউশনের একটা সুযোগ আসে, আবার কোনো না কোনো একটা কমিউনিকেশন ফেজে কোনো একটা জিনিস ইনকমপ্লিট হয়ে গেছে, আবার আসতে পারে। তো এটা যতক্ষণ না পর্যন্ত এইভাবে ইটারেটিভ প্রসেসে যতক্ষণ না পর্যন্ত ওর কমপ্লিট না হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত আবার
এই মডেলিং ফেজে যাচ্ছে না। মডেলিং এর ব্যাপারটা আমরা যেটা বলতেছিলাম যে ডায়াগ্রামটা যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট না হচ্ছে, বারবার রিভাইজ হচ্ছে, ডিজাইন চেঞ্জ হচ্ছে, কোনো না কোনোভাবে ইনকমপ্লিট হচ্ছে, আবার যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তখনই সেটা চলে যাচ্ছে ইনকমপ্লিট মানে কনস্ট্রাকশন মানে হচ্ছে কোডিং এ। এই কোডিং এ যখন কোড আসতেছে সামহাও কোনো ইনফরমেশন মিসিং থাকতে পারে, কোনো রিকোয়ারমেন্ট চেঞ্জের প্রয়োজন আসতে পারে, এটা আবার চলে আসতেছে কমিউনিকেশন ফেজ। মানে কোডিং এর ব্যাপারটা ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত এখানে রিকোয়ারমেন্ট সবগুলো শেষ না হচ্ছে। তার কারণ হচ্ছে কোডিং এর ব্যাপারটা থেকে ডেভেলপমেন্টে তখনই যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত রিকোয়ারমেন্ট সবগুলো ফেজে শেষ না হচ্ছে। তার মানে কনস্ট্রাকশন বা ইমপ্লিমেন্টেশন যখনই শেষ তখনই সেটা চলে আসে ডেভেলপমেন্ট। আর ডেভেলপমেন্ট যখন চলে আসে তখন কিন্তু আর নতুন করে রিকোয়ারমেন্টস নেওয়ার আর কোনো সুযোগ নেই। তো এই দুটা প্রসেস, দুটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে লিনিয়ার একের পর এক। এই প্রসেসটা একটা সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে প্ল্যানিং এর মধ্যে কোনো একটা চেঞ্জের দরকার হলে আর কমিউনিকেশনে যাওয়ার সুযোগ নেই। এখানে প্ল্যানিং এর ভিতরে যদি কোনো একটা রিকোয়ারমেন্টস প্রয়োজন হতে পারে আবার কমিউনিকেশন যেতে পারে। তারপরে মডেলিং, কোনো একটা কোডিং এর মধ্যে ডায়াগ্রামের মধ্যে যদি কোনো একটা চেঞ্জের দরকার হয়ে গেছে তাহলে আমি আর কোডিং এ চলে গেলে ডায়াগ্রাম আর চেঞ্জ করা সম্ভব না। এখানে কোডিং এর মধ্যে চলে আসতেছে কিন্তু ডায়াগ্রামের ভিতরে আমি আবার আসার পসিবিলিটি আছে। তার মানে এটা হচ্ছে ইটারেটিভ প্রসেস, একের পর এক চেঞ্জ করে করে তারপর আমরা সামনে যাওয়ার পরে যখন ডেভেলপমেন্ট হয়ে যাবে ইটারেটিভ প্রসেসে তখন কিন্তু আর কোনো চেঞ্জ করার সুযোগ নেই। ওকে, তারপরে আসি যেখানে ইভ্যালুয়েশনের একই অবস্থা, কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, ডেভেলপমেন্ট যখন হয়ে গেল এটাকে আমি একটা ল্যাবে দিয়ে দিলাম। যখনই আবার নতুন কোনো রকম রিকোয়ারমেন্টসের প্রয়োজন হতে পারে তারপর আবার লিনিয়ার। তার মানে এখানে লিনিয়ার আসতেছে, কিন্তু লিনিয়ার হয়ে গেলে কি হবে, একটা ফেজে সিস্টেমটা লাইভে চলে আসতেছে, আবার যখন কোনো রিকোয়ারমেন্ট নতুন আসতেছে লাইভে থাকা অবস্থায় আমাদের আবার কাজ হচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ইভ্যালুয়েশন প্রসেস। আর এখানে হচ্ছে প্যারালাল প্রসেস হচ্ছে যেমন হচ্ছে যে একটা কোম্পানির ভিতরে একাধিক টিম আছে, তখন এই টিমগুলোকে একটা টিম কমিউনিকেশন আর একটা হচ্ছে প্ল্যানিং, দুটা টিম প্যারালালে যদি কাজ করে, যখন দুটা টিম প্যারালালে কাজ যখন শেষ হয়ে যায় তখন আমার মডেলিং এর কাজটা হতে পারে। এই জন্য এখানে বলা হচ্ছে এই ফেজে আর এই ফেজে কমিউনিকেশন এবং প্ল্যানিং মডেলিং যখন কাজ করার পরে তখন মডেলিং এর কাজ হচ্ছে, যখন দুটা প্যারালালি কাজ যখন হয়ে যাবে তখনই আমি তখন তাকে কনস্ট্রাকশন করতে পারবো। তার মানে প্যারালাল প্রসেস হচ্ছে যে কমিউনিকেশন এবং প্ল্যানিং দুটা টিম আলাদা আলাদা কাজ করছে প্যারালালি, তখন সেটা মডেলিং এর মধ্যে যাচ্ছে, তারপরে সেটা কনস্ট্রাকশনে বা কোডিং এর মধ্যে যাচ্ছে। ওকে, এগুলো আমার প্রসেস ফ্লো। এই কথাগুলো এখানে দেওয়া আছে। লিনিয়ার প্রসেস যেটা পাঁচটা অ্যাক্টিভিটিস সিকোয়েন্সিয়ালি কাজ করে, ইটারেটিভ মানে একটা ফ্লো কাজ করার পরে আবার আবার আসতে পারে। ইভ্যালুয়েশনের মধ্যে প্যারালাল প্রসেস কাজ করছে। ইভ্যালুয়েশনের মনে হচ্ছে যে যেটা বললাম যে কমপ্লিট হওয়ার পরে আবার সেকেন্ড ভার্সনে আবার কাজ করতে পারে। আর প্যারালাল হচ্ছে যে আমাদের একাধিক টিম আমাকে কাজ করে দেন একটা প্রসেসে গিয়ে তারপরে কাজটা করছে। আর এই যে কাজগুলো বললাম অ্যাক্টিভিটিসগুলো, সেই অ্যাক্টিভিটিসগুলো যখন আমি নিয়ে কাজ করব তখন আমার ডিপেন্ড করতেছে আমার একটা প্রজেক্ট কোন ধরনের, একটা স্মল লেভেলের নাকি মিডিয়াম লেভেলের নাকি লার্জ স্কেলের। এখন আমি যদি বলি যে একেবারে স্মল লেভেলের একটা কোম্পানি যদি সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য হয় তখন সেক্ষেত্রে আমাকে কী কী টাস্কগুলো ফলো করতে হবে সিস্টেমের রিকোয়ারমেন্টগুলোকে আইডেন্টিফাই করার জন্য। এক নম্বর বলছে they make a contact with the stakeholder via telephone, discuss the requirements and take notes, organize the notes and brief the written statement and even the statement। মানে একেবারে স্মল লেভেলের, মানে এমন হতে পারে যে একজনই সফটওয়্যারটা ডেভেলপ করছে কোনো একটা কোম্পানির কাছ থেকে, সে ফোন দিল, রিকোয়ারমেন্টসগুলো কালেক্ট করলো, ডিসকাস করলো, কিছু নোট নিল, তারপরে সেটাকে একটা অর্গানাইজ করে ওনাকে আবার একটা রিটেন একটা ডকুমেন্ট দিল যে হ্যাঁ এটা কি না, তখন উনি কনফার্মেশন দিল, দেন আমি কাজ করা শুরু করলাম ইমেলে, দেন আমি সেটাকে অ্যাপ্রুভাল হিসেবে কাজ করলাম। একেবারে স্মল লেভেলের কাজ, এবং সেটা হতে পারে একজনই করছে, এবং সেটা করার জন্য আমি স্মল লেভেলের জন্য প্রজেক্টের জন্য স্টেজগুলো কি হতে পারে। এরপর আমি চিন্তা করি যে একটু মিড লেভেলের, সেটা হতে পারে কি, মানে আমি কাদের সাথে মিট করব তাদের একটা লিস্ট করা লাগবে। মানে এমন হতে পারে যে একটা কোম্পানি যেটা 8টা-9টা ডিপার্টমেন্ট থাকতে পারে, তাদের ইন্ডিভিজুয়ালি কাদের সাথে যে ডিপার্টমেন্টের সাথে আলাদা আলাদা মিটিংয়ের জন্য আমাকে একটা লিস্ট তৈরি করা লাগবে। তারপরে সেই প্রত্যেকটা স্টেক হোল্ডার থেকে, মানে ডিপার্টমেন্টের হেড যদি বলা হয়, ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টের হেডদেরকে আমাকে একটা ইনফর্মাল একটা মিটিংয়ের একটা ডাকতে হবে। তারপর হচ্ছে যে ask each stakeholder to meet the list of the feature and the functions। তার প্রত্যেকে বলতে লাগবে আপনার ডিপার্টমেন্টে কী করে রিকোয়ারমেন্টস, আপনার ডিপার্টমেন্টের কী করে রিকোয়ারমেন্টস, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা রিকোয়ারমেন্টস তাদেরকে জিজ্ঞেস করে লাগবে। ডিসকাস দ্য রিকোয়ারমেন্টস অ্যান্ড বিল্ড দ্য ফাইনাল লিস্ট। তারপরে তাদের সাথে ডিসকাস করে আপনার এটাতে এই জিনিস ফাইনাল, এই জিনিস ফাইনাল, প্রত্যেকের সাথে ডিসকাস করে একটা ফাইনাল একটা লিস্ট করা লাগবে। তারপরে যখন কমপ্লিট হয়ে যাবে দেন আমাকে আবার একটা সেট করে লাগবে প্রায়োরিটি, কোন মডিউলটার কাজ আমি শুরু করবো, কোন টাস্কটা আমি আগে শুরু করতে হবে, সেটা হচ্ছে প্রায়োরিটি রিকোয়ারমেন্টস। আর তারপর হচ্ছে
নোটস এরিয়া অফ দ্য আনসার্টেনিটি, মানে কি কি বাধ্যবাধকতা আসতে পারে সেটার উপর বেস করে। এটাকে আমরা বলতেছি মিড লেভেলের প্রজেক্টে স্টেকগুলো বা আইডেন্টিফাইগুলো যেটা আমাকে ফলো করবে। তারপর আমি আসি যদি একটা বিগ লেভেলের প্রজেক্ট যদি আসে সেক্ষেত্রে আমাকে কি কি স্টেপ ফলো করা লাগবে। মেক এ লিস্ট অফ দ্য স্টেক হোল্ডার ফর দ্য ইচ প্রজেক্ট, প্রত্যেকের যেটা একটু আগে যেটা স্টেপ করা ছিল সেটা তাদের একটা লিস্ট করতে হবে। ইন্টারভিউ ইচ স্টেক হোল্ডার সেপারেটলি, এখন যেটা বলতে আগেরটা হচ্ছে সবাইকে একসাথে নিয়ে, আর এটা হচ্ছে কি প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে আলাদা আলাদা মিটিং, এই ডিপার্টমেন্ট আলাদা মিটিং, এই ডিপার্টমেন্ট আলাদা মিটিং, এই ডিপার্টমেন্ট আলাদা, কারণ এটা হিউজ লার্জ স্কেলের প্রজেক্ট। বিল্ড এ প্রিলিমিনারি লিস্ট, মানে তাদের সাথে মিট করার আগে একটা প্রাইমারি একটা ডিসকাস করে নেবেন, প্রাইমারি একটা লিস্ট তৈরি করে ফেলা। তারপর শিডিউলের সিরিজ অফ ফেসিলিটেড অ্যাপ্লিকেশন, তাদের সাথে প্রয়োজন আমি একাধিকবার মিট করতে পারি, কন্ডাক্ট দ্য মিটিং। তারপরে প্রডিউস ইনফর্মাল সিনারিও, যখন ইনফর্মাল সিনারিও পার্ট অফ দ্য ইচ মিটিং, প্রত্যেকটা মিটিংয়ের মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেডের সাথে যখন আমি মিট করবো প্রয়োজনে তাদের সাথে আলাদা আলাদা একটা করে সিনারিও স্কেচিং করা, যে আপনি একজাক্টলি এরকম চাচ্ছেন কিনা, আপনি একজাক্টলি এরকম চাচ্ছেন কিনা। এই জন্য বলা হচ্ছে রিফাইন ইউজার সিনারিও বেসড অন দ্য স্টেক হোল্ডার ফিডব্যাক। বিল্ড এ রিভাইজ লিস্ট স্টেক হোল্ডার, তখন তাদের কাছ থেকে একটা কি রিভাইজ নেওয়া, যে আমি আসলে কোনটা সিনারিওতে ডিজাইন করলাম একজাক্টলি আপনি এটাই চাচ্ছেন কিনা, প্রয়োজনে তাদের কাছে আবার একটা রিভাইজ নেওয়া। ইউজ কোয়ালিটি ফাংশন, অবশ্যই সফটওয়্যারটা যেহেতু কোয়ালিটি এনশিওর লার্জ স্কেলের প্রজেক্ট, তখন এটাকে একটা কোয়ালিটির ব্যাপার চলে আসছে। কোয়ালিটি ফাংশন ডেভেলপমেন্ট টেকনিক এন্ড প্রায়োরিটি, কোন টার্গেট করতে হবে সেটার একটা প্রায়োরিটি সেট করা। প্যাকেজ দ্য রিকোয়ারমেন্ট সো দ্যাট ক্যান বি দ্য ডেলিভারি, মানে হ্যাঁ তখন আমাকে সেট করতে হবে কোন মডিউলটা আগে দিব এবং কোন প্যাকেজটা কোন মডিউলটার কি পরিমাণ প্রাইস এবং মানে এটা কতদিনের মধ্যে আমরা ডেলিভারি দেবো এবং কখন কত পার্সেন্ট দেওয়া হবে, এটা একটা নিয়ে আলোচনা। তারপরে মিট দ্য কনস্ট্রেন্ট অ্যান্ড রেস্ট্রিকশন, ওইটার ভিতরেও ছিল আগে বলতে যে কী কী বাধ্যবাধকতা আসতে পারে, কী কী রেস্ট্রিকশন, কী কী লিমিটেশন আমাদের থাকতে পারবে, এবং সেটা আগে থেকে আমাকে একটা স্টাডি করে নেওয়া। আর লাস্ট হচ্ছে ডিসকাস দ্য ম্যাথড অফ দ্য ভ্যালিডেটিং সিস্টেম। লাস্ট হচ্ছে যা কিছু আমরা করছি প্রত্যেকটাই যেন হবে কি একটা মেথড অফ দ্য ভ্যালিডেটিং সিস্টেম, মানে আমার সিস্টেমটা ভ্যালিড করে সেই সিস্টেমটার কাজগুলো প্রপারলি যাতে হয়, ইউজারদের রিকোয়ারমেন্টস প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজগুলো যত প্রপারলি আমার সিস্টেমে আছে সেটা ভ্যালিড করছে কিনা সেই জিনিসগুলোকে আমাকে আগে করতে হবে। এই গেল আমার এই এই লেসনের মধ্যে থেকে আমাদের এই বড় একটা পার্ট, এই সবগুলো মডেলের চয়েসের ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যে কোন মডেলটার স্টেপগুলো আমার কী হতে পারে। এখন আমরা আসি যে সফটওয়্যার প্রসেস প্যাটার্ন। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিই, ডেফিনেশনটা যদি এখানে বলি, এ প্যাটার্ন ইজ এ জেনারেলাইজ অফ এ সেট অফ দ্য প্রিডিফাইন্ড স্টেপ দ্যাট সলভ আ স্পেসিফিক প্রবলেম অর অ্যাচিভিং এ গোল ইন অর্গানাইজেশন। ফর এক্সাম্পল আমি কোনো একটা খাবার তৈরি করছি, সেই খাবারের এই রেসিপিটার মানে খাবারটার ভিতরে এই রেসিপি এত এত পার্সেন্ট এত এত পার্সেন্ট দিলে একটা কাইন্ড অফ একটা প্যাটার্ন তৈরি করে ফেললাম যে এই দিলে এইরকম একটা খাবার তৈরি হবে, দেন এই খাবারটার এই পরিমাণ টেস্টে আসবে। একইভাবে আমি যদি বলি যে আমি এই সফটওয়্যারটার এই ফাংশনগুলো এই কাজগুলো যখন তৈরি করি তাহলে এইভাবে তৈরি করলে আমি এরকম একটা সফটওয়্যার তৈরি করবো, বাট এটা কি আমার কাছে একটা প্যাটার্ন হয়ে গেল, আমি অন্য কাউকে এটা তখন আমি আর বলবো না। মানে এটা ব্যাপারটা হচ্ছে প্রসেস প্যাটার্ন সিমিলার, বাট দে ইজ দ্য মোর স্পেসিফিক, যে গ্রুপ অফ দ্য প্রুভেন স্টেপ, মানে একাধিকবার ইউজ করার পরে একটা নির্দিষ্ট একটা প্যাটার্নে তৈরি আসছে। এই জন্য বলা হচ্ছে যে এটাকে মানে আমি যদি বলি যে কোভিড সিস্টেম মানে কোভিড-19 যে সিচুয়েশনটা এখনো পর্যন্ত কোনো একটা স্পেসিফিক কোনো কি বলে মেডিসিন এখনো তৈরি হয় না, তার মানে এটার জন্য এখনো স্পেসিফিক কোনো প্যাটার্ন এখন তৈরি করার সুযোগ হয়ে ওঠে না। যখন একটা প্যাটার্ন তৈরি হবে এই পার্ট এই মেডিসিন দিয়ে দেন একটা মেডিসিন তৈরি হইলো যেটার মাধ্যমে এই দিলে তারপরে পেশেন্টের জন্য ওটা উপকার হবে, এরকম এখনো পর্যন্ত কিন্তু ফিক্স কোনো প্যাটার্ন তৈরি হয়নি। তার মানে যখনই কোনো একটা স্পেসিফিক একটা টার্নে চলে আসবে একাধিকবার টেস্ট করে একটা টিউনিং করতে দেন একটা ফাইনাল একটা ইয়েতে চলে আসবে, তখনই আমি এটাকে বলতে পারি প্যাটার্ন। এই জন্য এটা বলেছে ইন আদার ওয়ার্ডস দেয়ার ইজ দ্য টেমপ্লেট ফর অ্যাচিভিং এ স্পেসিফিক গোল কনসিস্টেন্টলি, মানে আমি একটা টেমপ্লেট তৈরি করে ফেলবো, আমার এই ফ্রেমওয়ার্কের ভিতরে ফেলাইলে এই জিনিসগুলোর ভিতরে ফেলাইলে আমি এরকম একটা আউটপুট পাবো। দিস ইজ কল্ড এক্স্যাক্টলি প্রসেস প্যাটার্ন। তো সেই প্রসেসের প্যাটার্ন একটা নাম আসবে, সেটা একটা কি অবজেক্টিভ ইন্টেন্ট থাকবে, সেই প্রসেসটার টাইপটা আমার কী হতে পারে, তারপরে প্রসেসের ইনিশিয়াল কনটেক্সটে কী নিয়ে আমি কাজ করবো, সেটা আমার রেজাল্টিংয়ে কী আসবে, আর এটা রিলেভেন্ট বা রিলেটেড প্যাটার্ন আমার কী কী আসতে পারে সেই জিনিসগুলো নিয়ে স্টাডি করা হচ্ছে সফটওয়্যার প্রসেস প্যাটার্ন। তো এই ছিল আমাদের লেকচার উইক 2 এর লেসন 1 এর টপিক। থ্যাংক ইউ সবাইকে।